So Gauravjit, now it is clear? না ম্যাম এখনো ক্লিয়ার হচ্ছে না। তাহলে গৌরবজিৎ, আই থিঙ্ক তোর ওখানকার নেটের ভীষণই খারাপ অবস্থা, তার কারণ আমি আর একটা ডিভাইসে চেক করলাম, তো সেখানে কিন্তু আমার এখানে ক্লিয়ারই আসছে। তুই একটু দেখ, না তো কথাগুলো শোন ভালো করে। সো তাহলে দেখ, এই যে ট্রান্সপোর্ট ইন প্লান্ট, এটার যদি আমরা মেন পার্টটা যদি দেখি, আমরা বলে থাকি না প্লান্ট তার যে রুট, সেই রুট দিয়ে এটা যদি আমার সয়েলটা হয়, তাহলে সেই সয়েলের মধ্যে প্লান্টের রুট গ্রো করছে, এন্ড ইউ নো সেই রুটের মধ্যে ছিল রুট হেয়ার, আর এই রুট হেয়ার দিয়েই ও মেনলি ওয়াটার এন্ড মিনারেল কে অ্যাবজর্ব করে থাকে, রাইট? তো এই যে ওয়াটার আর মিনারেল কে যখন ও অ্যাবজর্ব করছে, তখন আমরা দেখতে পাই যে দিস বেসিক প্রসেস helps in the survival and the continuation of the plant species. Survival and continuation of the plant species. And this water is essential for all physiological activity. এই যে জলটা, সেই জলটা ওর যে কোনো রকম ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিকে রান করানোর জন্য দরকার। and plant as well as animal body, যে কোনো লিভিং বডি আমরা জানি উইদাউট ওয়াটার সে সার্ভাইভ করতে পারবে না, isn't it? So water is the most significant molecule that connect physical world with biological process. ওয়াটারটা আমার একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আমার যে কোনো লিভিং বডি বায়োলজিক্যাল প্রসেসকে রান করানোর জন্য কাজ করছে। সো যে কোনো সেলের রেসপেক্টে যদি আমরা দেখে থাকি, তাহলে সেখানে আমরা বলি না একটা সেলের মধ্যে রয়েছে প্রোটোপ্লাজম, আর সেই প্রোটোপ্লাজম কনসিস্ট অফ 90 to 95% ওয়াটার। 90 থেকে 95% সেখানে কিন্তু ওয়াটার আছে। এন্ড তাই এই ওয়াটারকে আমরা একটা নামও দিয়েছি, দিস ওয়াটার ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লিকুইড অফ লাইফ। দিস ওয়াটার ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লিকুইড অফ লাইফ। And please remember, this water, you know that also, universal solvent, তাই না? এর মধ্যে যে কোনো মেটেরিয়াল ডিসলভড হবে, this is universal solvent and forms a medium for various reaction. সেখানে বিভিন্ন রকম রিঅ্যাকশন ও রান করাতে পারছে। তো তাহলে এই যে ওয়াটার, এর কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা কেমিস্ট্রিতে পড়ে থাকি। সো লেটস সি দ্যাট ফিচার। ওয়াটারের কিছু রেসপেক্টিভ ফিচার আমরা দেখছি। নাম্বার 1, তাকে তার সলভেন্ট প্রপার্টি ইজ আ ভাইটাল পয়েন্ট। যেহেতু ইউনিভার্সাল সলভেন্ট, সুতরাং এই জায়গা থেকে ও যে কোনো মেটেরিয়ালকে ডিসলভ করতে পারবে। সেকেন্ড পয়েন্ট, property of cohesion and adhesion. Second point is property of cohesion and adhesion. Cohesion and adhesion মানে কি না, আমরা দেখি এই যে ওয়াটার মলিকিউল, এদের মধ্যে একটা ওয়াটার মলিকিউল আরো একটা ওয়াটার মলিকিউলকে ধরে থাকে। So this feature is called adhesion. ঠিক আছে, this feature is called adhesion. যখন একটা ওয়াটার মলিকিউল আরো একটা ওয়াটার মলিকিউলের সাথে জুড়ে থাকছে, then they are called adhesion, right? কিন্তু আরো একটা আমরা ফিচার দেখতে পাই, যেখানে এই ওয়াটার মলিকিউল গুলো সে আবারও অন্য কোনো মেটেরিয়ালের সাথে অ্যাটাচ থাকে, রাইট? সো তাহলে ওই যে মেটেরিয়ালটা, সেটা কি না, আমাদের ধর সেল, মানে প্লান্টের সেল, তো সেই সেলের মধ্যে রয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ, এই টাইপের মেটেরিয়াল।
তাহলে ওই যে সেলুলোজ হেমিসেলুলোজ দ্যাট শো স্ট্রং অ্যাফিনিটি টু দিস ওয়াটার মলিকিউল, এরা জলকে আকৃষ্ট করে, এরা জলের প্রতি প্রচন্ড ভাবে একটা স্ট্রং অ্যাফিনিটি শো করে, এন্ড তাদের মধ্যে এই যে অ্যাট্রাকশন, তাকে আমরা বলছি কোহেশন। তাহলে কোহেশন মানে ওয়াটার মলিকিউলের সাথে অন্য কোনো সাবস্টেন্সের যে অ্যাফিনিটি, আর অ্যাডহেশন কথার মানে যখন একটা ওয়াটার মলিকিউল আরো একটা ওয়াটার মলিকিউলকে অ্যাটাচ করে থাকছে, তাকে আমরা বলছি অ্যাডহেশন। সো এই যে প্রপার্টি অফ কোহেশন এন্ড অ্যাডহেশন দ্যাট অলসো প্লেস আ ভাইটাল রোল, কিভাবে হচ্ছে একটু বাদে আমরা দেখতে পাবো। থার্ড পয়েন্ট আমরা বলছি হিট অফ ভেপোরাইজেশন, হিট অফ ভেপোরাইজেশন। তো এটার মানে কি হলো, দেখ এখানে আমরা বললাম যে আমাদের এই যে ওয়াটার, সেই ওয়াটারটাকে প্লান্ট অবজর্ভ করেছে, বা সেই ওয়াটারটাকে তার বিভিন্ন রকম মেটাবলিক প্রসেসের জন্য ও কাজে লাগালো, তাই না? বাট এই ওয়াটার যখন এমনি সারফেসে পড়ে থাকছে, সেখানে বেশ কিছু ওয়াটার ভেপার প্রডিউস করে। সো তাহলে এই যে ভেপোরাইজেশন, এই প্রপার্টিটাও কিন্তু আমার ইম্পর্টেন্ট। And the fourth point is highest specific heat, highest specific heat. So এই যে চারটে পয়েন্ট আমরা বললাম, দেখ এই চারটে পয়েন্টের রেসপেক্টিভ কিন্তু ওয়াটারকে আমরা বলছি ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ দ্য লাইফ, যেটা ছাড়া কোনোদিনও আমার প্লান্ট সার্ভাইভ করতে পারবে না, কোনো লিভিং বডি সার্ভাইভ করতে পারবে না। এন্ড অবভিয়াসলি প্লান্টের ক্ষেত্রে ও যখন এই ওয়াটারটাকে অ্যাবজর্ব করেছে, তাহলে এই ওয়াটারটা এখন রুট থেকে স্টেমে যাবে, তাই না? রুট থেকে স্টেমে যাবে, এন্ড এই যে যখন ও স্টেমে পাঠাচ্ছে, তার মানে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি সেখানে এই ওয়াটার আপওয়ার্ড মুভমেন্ট শো করলো, isn't it? And as a result, it forms a continuous water column. It forms continuous water column. একটা নিরবিচ্ছিন্ন জলস্তম্ভ তৈরি করে, তাই নয় কি? যেটা starts from root, মূল থেকে শুরু হয়েছে, and it extends to stem and leaf. It extends to stem and leaf. It extends to stem and leaf. Extends to stem and leaf. So ultimately, it results in the formation of continuous water column. ঠিক আছে? আর এই জায়গা থেকে তাহলে এবার আমরা দেখব এই যে মেটেরিয়ালের যে ট্রান্সপোর্ট, সেই ট্রান্সপোর্টটার পাথওয়েটা। তাহলে এইটুকুন পার্টটাকে যদি আমরা ব্রিফ করি, আমরা কি কি দেখলাম? ফার্স্ট পয়েন্ট, বেসিক প্রসেস। প্লান্টের ক্ষেত্রে বেসিক প্রসেস কন্টিনিউ করার জন্য, যে কোনো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিকে রান করানোর জন্য তার ওয়াটার রয়েছে, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ দ্য সেল। সেকেন্ড পয়েন্ট, প্লান্টের ওয়াটার 90 to 95% তার প্রোটোপ্লাজমে থাকছে। থার্ড পয়েন্ট, ওয়াটারের এই ফিচার গুলো রয়েছে, এবং সেই ফিচার গুলোর জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কনসিডার্ড এজ আ ভাইটাল কম্পোনেন্ট, এবং আলটিমেটলি এই রুট ওয়াটারকে অ্যাবজর্ব করেছে সয়েল থেকে, and they forms a continuous column. They forms a continuous column. Clear? So তাহলে দেখ এরপর আমরা চলে যাব না এই ট্রান্সপোর্ট মেকানিজমটাতে। সো লেটস সি সেখানে কি হয়। প্লান্টের বডিতে যদি আমরা বলি, তো সেখানে মনে রাখবি দুই রকমের কিন্তু ট্রান্সপোর্ট হয়। প্লান্টের বডিতে তুই যখনই ট্রান্সপোর্ট দেখবি, সেখানে মনে রাখিস দেয়ার আর টু টাইপস অফ ট্রান্সপোর্ট।
নাম্বার 1 আমরা বলছি short distance transport, short distance transport. And the second one, long distance transport, short distance and long distance transport. তো এটার মানে কি বলছে দেখ, না শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে মনে রাখবি যে ট্রান্সপোর্টটা restricted to a specific part of the plant, উদ্ভিদের একটি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকছে, তাকে আমরা বলবো শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। লাইক আমি ধর বলছি যে এই যে রুট, এইমাত্র আমরা যে ডায়াগ্রামটা করেছিলাম, এই সয়েল, এই রুট হেয়ারস, তো সবথেকে প্রথম ওয়াটারকে কে অ্যাবজর্ব করবে? রুট হেয়ার, তাই না? তাহলে ওয়াটার এনভায়রনমেন্ট থেকে এই রুট হেয়ারে ঢুকলো, এরপর এই রুট হেয়ারস থেকে এই রুট সেলগুলোর মধ্যে ওয়াটারকে পাঠাবে। তো তাহলে এই যে ট্রান্সপোর্টটা সেটা রুটের মধ্যেই কনফাইন্ড, and that's why it is known as short distance transport. Is it clear, Gaurabjit? So short distance transport is restricted to a specific part of the plant. উদ্ভিদের একটি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকে, তাই একে আমরা বলছি শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট। বাট যদি আমাদের কাছে বলে হোয়াট ইজ লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট, কি বলবি? না যখন এই যে ওয়াটার মুভ ফ্রম রুট টু স্টেম, লিভ এন্ড আদার পার্ট অফ দ্য প্লান্ট, যখন এই জল, মিনারেলস প্লান্টের রুট থেকে গাছের কাণ্ড, পাতা, এই সমস্ত অংশে যাচ্ছে, তখন তাকেই তুই বলবি লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট। যেহেতু ও বেশি রাস্তা কভার করছে, তাই একে তোরা বললি লং ডিস্টেন্স, isn't it? তাহলে শর্ট ডিস্টেন্স and long distance transport, there are two modes. Is it clear to all of you? এবার দেখ এই যে ট্রান্সপোর্টটা, সেটা যে ডিস্টেন্সই কভার করুক না কেন, সেখানে তাকে আবারও আমরা ডিভাইড করব, এবং তখন তাকে আমরা ডিভাইড করছি দুটো ভাবে। নাম্বার 1, transport is divided into two categories. The first one is active transport, সক্রিয় পরিবহন, and passive transport, নিষ্ক্রিয় পরিবহন। ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্ট। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলছে? না যখন এই ওয়াটার আর এই মিনারেলকে ট্রান্সপোর্ট করার জন্য প্লান্ট এটিপি খরচ করে থাকে, যখন শক্তি খরচ হচ্ছে, energy in the form of ATP is utilized, then it is called active transport. Is it clear? During transport of material, if ATP is utilized, then it is called active transport. But passive transport মানে যখন কোনো রকম ভাবেই এটিপি খরচ হবে না, there is no utilization of energy, then it is called passive transport. তাহলে এই যে প্যাসিভ ট্রান্সপোর্ট, সেটা কিভাবে হয় বলতো দেখি? সেটা মেইনলি এখানে আমরা বলবো কনসেন্ট্রেশন, যে গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশনের যে ঘনত্ব পার্থক্য, যেটা ঘনত্বের যে পার্থক্য, সেই পার্থক্যের উপর ভিত্তি করে মেটেরিয়ালস শোজ মুভমেন্ট। তো তাহলে সেই কারণে আমরা তাকে বলছি প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভের বেসিক ডিফারেন্স কি হলো? তাড়াতাড়ি write down in the chat box. Active means ATP utilization, passive means no ATP utilization, কোনো ATP খরচ হয়নি, only concentration gradient plays the important role, right?
সো এবার দেখ আমার সেলের মধ্যে এই যে প্যাসিভ ট্রান্সপোর্ট তাকে আমরা ডিভাইড করছি তার মেকানিজমের উপর বেস করে, এবং সেখানে তাকে যখন আমরা স্টাডি করছি, the first point is diffusion, second point is osmosis, third point is imbibition, and the fourth point is facilitated diffusion. ঠিক আছে, facilitated diffusion, সাহায্যকারী ব্যাপন পদ্ধতি। সো তাহলে facilitated diffusion হলো। তাহলে চারটে পয়েন্ট এখানে আমরা, চারটে প্রসেস এখানে আমরা পাচ্ছি। সো এইবার দেখ আমাদের এই মেকানিজমে যাবার আগে আমরা একটু দেখে নেব কয়েকটা পয়েন্ট। নাম্বার 1, আমাদের একটা প্লান্ট সেলের ক্ষেত্রে what are the physiological compartment? আমি কি বললাম? In case of plant cell, can you cite the name of the physiological component? Plant cell এর physiological component কতগুলো জানিস? There are 3 physiological compartment. কি কি? প্লান্টের ফিজিওলজিক্যাল কম্পার্টমেন্ট হিসাবে দেখ আমরা বলে থাকি তিনটে কম্পার্টমেন্ট আছে। নাম্বার 1, তার আছে সেল ওয়াল, কোষ প্রাচীর, তাই না? সেকেন্ড পয়েন্ট প্রোটোপ্লাজম, সেলের মধ্যে রয়েছে একটা প্রোটোপ্লাজম। এন্ড থার্ড পয়েন্ট, প্লান্ট সেলের ক্ষেত্রে বড় বড় ভ্যাকিউল রয়েছে না, কোষ গহ্বর আছে। তো তাহলে সেই যে কোষ গহ্বর, প্রোটোপ্লাজম এবং কোষ প্রাচীর, এইগুলোর উপর ভিত্তি করে প্লান্টে তিনটে ফিজিওলজিক্যাল কম্পার্টমেন্ট আছে। এন্ড এই যে তিনটে ফিজিওলজিক্যাল কম্পার্টমেন্ট, প্লিজ রিমেম্বার দে আর সেপারেটেড বাই 2 মেমব্রেন। প্লান্টের ক্ষেত্রে দুটো মেমব্রেনের মাধ্যমে তারা কিন্তু একজন আর একজনের থেকে আলাদা। তো আমাকে বলতে পারবি what are the membrane that separate these 3 compartment? এই যে তিনটে কম্পার্টমেন্ট তৈরি হলো সেটা কি কি মেমব্রেন দিয়ে সেপারেট হয়? Please remember these 3 compartment are separated. These 3 compartments are separated by number 1, plasma lemma. Plasma lemma. Plasma lemma কাকে কাকে সেপারেট করছে বলতো? Plasma lemma separate protoplasm and cell wall. তাহলে এখানে লিখে রাখ protoplasm and cell wall. Protoplasm আর cell wall কে সেপারেট করে। And the second membrane আমরা নাম দিয়েছি টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট কাকে বলে? টোনোপ্লাস্ট হচ্ছে সেলের যে ভ্যাকিউল, কোষ গহ্বর, তার যে প্রাচীর, তাকে আমরা বলে থাকি টোনোপ্লাস্ট। সো এই যে টোনোপ্লাস্ট that separate vacuole and protoplasm. তাহলে এখানে শর্ট করে লিখে রাখ টোনোপ্লাস্ট separate vacuole and protoplasm. Vacuole and protoplasm হচ্ছে। সো এবার তাহলে দেখ আমরা দেখে নেব না এই যে আমাদের ওয়াটার, তার অ্যাভেলেবিলিটি। দেখ মেইনলি আমি তো বলেছি সয়েল ইজ দ্য মেইন সোর্স অর রিজার্ভার অফ ওয়াটার, তাই নয় কি? আমাদের মাটিতেই সবথেকে বেশি পরিমাণে জল বিভিন্ন রকম মিনারেলকে ডিসলভ করে রেখেছে।
and এই মাটির যে জলটা তার আলটিমেট সোর্স কি আইদার রেন অর প্রেসিপিটেশন বৃষ্টির মাধ্যমেই সেখানে মাটিতে জলটা আসছে তো তার মানে মেন সোর্স অফ ওয়াটার টু সয়েল ইজ রেন রাইট মেন সোর্স অফ ওয়াটার প্রেজেন্ট ইন সয়েল ইজ রেন কি রে ইয়েস অর নো আমাদের বৃষ্টির মাধ্যমেই বৃষ্টি মাটিতে পড়লো এবং সেই জলটাই আস্তে আস্তে মাটির যে সয়েল গ্যাপ গুলো আছে সয়েলের যে মলিকিউলার গ্যাপ গুলো আছে তার মধ্যে স্টোর হয় এবং সেইখানে তারা বিভিন্ন মিনারেলস কে ডিসলভ করে রেখেছে রাইট সো তার মানে যখনই আমাদের এই পয়েন্টটা জানতে চাইবে প্লিজ রিমেম্বার দিস পয়েন্ট ভেরি ক্লিয়ারলি সয়েলের মেন সোর্স কিন্তু চলে আসলো আমাদের রেন বাট এবার দেখ আমরা এই যে মাটিতে যে ধরনের জল আছে তাদেরকে ডিভাইড করব So please write down type of water present in soil. Types of water present in soil. মাটিতে কত রকমের জল আছে সেটাকে এখন আমরা দেখছি রাইট একদম প্রথম যে জলটা তাকে আমরা নাম দিয়েছি রান অ্যাওয়ে ওয়াটার রান অ্যাওয়ে ওয়াটার ঠিক আছে রান অ্যাওয়ে ওয়াটার মানে কি না ভারী বৃষ্টিপাতের পর বিভিন্ন জমি থেকে ঢালু জমি থেকে যে জলটা নিচের মাটিতে এসে পড়ছে যে জলটা বিভিন্ন লেক রিভার পন্ড এইগুলোতে স্টোর হয় তাদেরকে আমরা বলছি রান অ্যাওয়ে ওয়াটার তো ঝট করে লেখ ওয়াটার আফটার হেভি রেনফল water after heavy rainfall which drains away from slope and gets collected in the water reservoir such as lake river pond ঠিক আছে the second point is second water is known as gravitational water ঠিক আছে গ্র্যাভিটেশনাল ওয়াটার কাকে বলবি না মাটির একেবারে কেন্দ্রে গ্র্যাভিটেশন ফোর্সের জন্য কিছু ওয়াটার মলিকিউলস আর দেয়ার and that water is known as gravitational water and please remember this water is beyond the reach of root গাছের মূল এই ওয়াটারটা পর্যন্ত মানে পৌঁছতেই পারবে না সুতরাং এই জলকে গাছ অ্যাবজর্ব করতে পারবে না তাহলে গ্র্যাভিটেশনাল ওয়াটার that percolate or move downward through pores between the soil particle under the influence of gravity মাধ্যাকর্ষণ শক্তির জন্য যে ওয়াটার মলিকিউলটা ধীরে ধীরে একেবারে মাটির কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রের দিকে আছে তাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ওয়াটার থার্ড ইজ ক্যাপিলারি ওয়াটার বাংলায় যাকে তোরা বলিস কৈশিক জল ক্যাপিলারি ওয়াটার অর কৈশিক জল তো ক্যাপিলারি ওয়াটার কাকে বলবি না এই যে মাটি সেই মাটির ধর এটা যদি আমি মাটি বলি তো এই মাটির যে অণুগুলো মৃত্তিকা
কণাগুলো, এগুলো মৃত্তিকা কণা। তো তার মধ্যে মধ্যে গ্যাপ আছে, আর এখানে এই ওয়াটার মলিকিউল গুলো থাকে। তো এই ওয়াটার মলিকিউল গুলোকেই আমরা বলবো ক্যাপিলারি ওয়াটার। ঠিক আছে? সো ওয়াটার প্রেজেন্ট সারাউন্ডিং সয়েল পার্টিকেল is known as capillary water. But please remember, তারা কিন্তু loosely attached, তারা মাটির সাথে loosely attached। ঠিক আছে? এবার দেখ, fourth water is known as hygroscopic water. Hygroscopic water, right? So তাহলে এই যে hygroscopic water কাকে বলবি না? ওয়াটার which is tightly held by the soil particle, মৃত্তিকা অণুগুলোর মধ্যে যে ওয়াটার মলিকিউল গুলো খুব দৃঢ়ভাবে সংযুক্ত থাকে তাকে আমরা বলবো হাইগ্রোস্কোপিক ওয়াটার। ঝট করে লেখ, ওয়াটার which is tightly held by soil particle, water which is tightly held by soil particle is known as hygroscopic water, right? And the fifth one is combined water or chemically bound water. Chemically bound water, এটা কাকে বলি জানিস না? এই যে আমাদের মাটি, সেখানে বিভিন্ন রকম মিনারেল এলিমেন্টস গুলো আছে, আর তাদের সাথেও বেশ কিছু ওয়াটার মলিকিউল আর স্ট্রংলি অ্যাটাচড। তোরা মনে আছে বলিস FeSO4 XH2O, বলিস তো CuSO4 XH2O। তাহলে এই যে আমি XH2O বলছি, সেই ওয়াটারটা ওই সাবস্টেন্সটাকে আটকে রাখতে সাহায্য করছে, আর তাই তাদেরকে আমরা বললাম কেমিক্যালি বাউন্ড ওয়াটার অথবা কম্বাইন্ড ওয়াটার। তো ঝট করে লেখ, ওয়াটার কেমিক্যালি কম্বাইন্ড, ওয়াটার কেমিক্যালি combined in the structure of soil minerals, in the structure of soil mineral is known as combined water, right? So তার মানে দেখ, আমার মাটিতে এই টোটাল 5টা টাইপের ওয়াটার রয়েছে, and please remember now what I'm telling. এই টোটাল 5টা টাইপের যে ওয়াটার that result in the formation of ফলাট or water pool, তাহলে ওয়াটার পুল বলতে কাকে বলবি না? এই যে টোটাল যা যা ওয়াটার আমার মাটিতে রয়েছে তাকে আমরা বলছি হলাট। and এই হলাটকেই আমরা দুটো পার্টে ডিভাইড করব। নাম্বার 1, ক্রেশার্ড and ই-কার্ড। ক্রেশার্ড and ই-কার্ড। ক্রেশার্ড কাকে বলবি না? যে ওয়াটারটাকে প্লান্ট অ্যাবজর্ব করছে। বলতে পারবি কোন ওয়াটারটাকে প্লান্ট অ্যাবজর্ব করতে পারবে? এক্সক্লুসিভলি আমরা বলে থাকি ক্যাপিলারি ওয়াটার। ঠিক আছে? So preserved means the water absorbed by plant, যে ওয়াটারটাকে প্লান্ট অ্যাবজর্ব করতে পারে, that is called ক্রেশার, and তার আন্ডারে এক্সক্লুসিভলি ক্যাপিলারি ওয়াটার। ঠিক আছে? আর এই যে রানঅ্যাওয়ে ওয়াটার, গ্র্যাভিটেশনাল ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, কম্বাইন্ড ওয়াটার, আমি শুধু নাম্বার লিখলাম এখানে। এখানে তাহলে আমি ব্র্যাকেটে লিখে রাখি, that is not absorbed by plant, not absorbed by plant। ঠিক আছে? and এই ক্ষেত্রে তাহলে কোন কোন ওয়াটারটা? নাম্বার 1 রানঅ্যাওয়ে, নাম্বার 2 গ্র্যাভিটেশনাল ওয়াটার,
নাম্বার 4 হাইগ্রোস্কোপিক ওয়াটার এন্ড নাম্বার 5 কম্বাইন্ড ওয়াটার। এই চারটে টাইপের ওয়াটারকে মিলিয়ে হয়ে গেল ইকার্ড। তাহলে ইকার্ড কাকে বলবি? the water which cannot be absorbed by the plant is known as ইকার্ড, isn't it? যে জলটা গাছ অ্যাবজর্ব করতে পারছে না তাকে তোরা বলবি ইকার্ড, আর যে জলটাকে গাছ অ্যাবজর্ব করতে পারছে তাকে বলবো ক্রেশাট। আর এই দুটোকে মিলিয়ে হয়ে গেল আমাদের কলার। ইয়েস, ঠিক আছে। সো তাহলে দেখ আমাদের কিন্তু এই সয়েল পার্টিকেল এইভাবে তার